নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে আশাপূর্ণা দেবের একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম অবিশ্বাস্য। একটা হাতে কবজির ওপর থেকে কাটা, তবু বাকি হাতখানাতেই ভেলকি খেলে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, না পারে এমন কাজ নেই। অবশ্য না করে উপায় বা কি? বাড়িতে তো মেয়ে ছেলে বলতে কেউ নেই, বাইরের লোকজন রাখবে এমন পয়সা কোথায়? আগে তবু যা হোক একটা চাকরি করত, এখন তো আবার পেনশন হয়ে গেছে। যেমন দান তেমন দক্ষিণা, যেমন চাকরি তেমনি পেনশন। রান্নার থেকে গুলি পাকানো পর্যন্ত সব কিছু পারে বলেই কারো কাছে হাত পাততে হয় না সাধন দত্তকে। কি অর্থে কি সামর্থ্যে। অনেক দিন আগে একবার সাধন দত্তর পিসি ওর কাছে এসে থাকবার জন্য ঝুলোঝুলি করেছিল। বলেছিল, বেটা ছেলে, দুটো রাঁধা ভাত পাবি না? তার উপরে এই ভগবান মেরেছে বল। সাধন দত্ত মনে মনে বলেছিল, ভগবান মেরেছে বলে সবাই মিলে মারবে? রক্ষে করো বাবা, রাঁধা ভাতের চরণে আমার দণ্ডবৎ, সুখের চাইতে স্বস্তি ভালো। মুখে বলেছিল, বলো কি পিসিমা, তুমি বুড়ো হয়েছ, তোমারই কোথায় এখন সেবা খাবার বয়স? তা নয় আমি বুড়ো মদ্য তোমার সেবা খাব? আমার যাই হোক একখানা হাত রয়েছে, পা রয়েছে দুটো, পেট খুব চালিয়ে নিতে পারবো। তুমি কালী গঙ্গা সেরে দেশে ফিরে যাও। বলা বাহুল্য, এত বড় অপমানের পর আর থাকতে পারেননি পিসিমা। সেই অবধি সাধন দত্ত একখানা হাতেই ভেলকি খেলিয়ে আসছে। এখন তো শুধু ঘরের কাজ। অফিসে থাকতে সহকর্মীরা অবাক হয়ে প্রশংসা করত, মায়েরে দত্ত, তুমি এক হাতেই কেল্লা মারতে পারো। আমরা এই সন্ধে অবধি খেটেও টেবিলে পাহাড় জমিয়ে বসে আছি, আর তোমার বেলা 4টে না বাজতেই টেবিল ফর্সা। অতগুলো ফাইল মেটাতে পারলে এর মধ্যে? তা পারত সাধন দত্ত, তবে বেশি কথা বলতো না, শুধু হাসত। বড়জোর বলতো, ডান হাতটা আছে তাই রক্ষে। বেশি কথা কখনো বলে না সাধন দত্ত। যখন শুধু সাধন ছিল, যখন রক্তে ছিল চাঞ্চল্য, চোখের দৃষ্টিতে ছিল চুলবুলুনি, তখনও মুখে কথা কমই ছিল। এখনও তাই আড্ডা দেবার বন্ধু জোটাতে পারে না। কাজকর্ম ফাঁকা ফাঁকা দিনগুলোয় একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায়। হয়তোবা কখনো বালিগঞ্জের রেলে চেপে ঢাকুরে বা যাদবপুর, কখনো শিয়ালদা স্টেশন থেকে সোদপুর, খড়দা, শ্যামনগর। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরোয়, সারাদিন কাটিয়ে রাতের দিকে ট্রেনে আবার ফেরে। সবসময় টিকিট কেনেই এমন অপবাদ দেয়া যায় না সাধন দত্তকে। তবে তার জন্য অপমানিত হয়নি আজ পর্যন্ত। যতই হোক, ব্যাটা ছেলের বুদ্ধি আর কৌশল খেলাতে গিয়ে হেমাঙ্গিনী হাতে নাতে ধরা পড়ল। অবশ্য সেও যে আজ সদ্য নতুন তা নয়, বিনা টিকিটে যাতায়াত করছে সেই আকালের বছর থেকে। তা তখন একটা দলও ছিল, পুঁটি, কালুর মা, নলিনী, হরিদাসী, আর এই হিমি চালানের ব্যবসা করে কেঁপে উঠেছিল তখন। এখন আর ব্যবসা সে বলবলাও নেই, তখন ব্যবসা করে অনেক ফুলে ফেঁপে উঠেছে। তাছাড়া এখন হিমিকে রোগেও ধরেছে, জ্বরে জ্বরে দেহটা জড়ো। তাই কলকাতায় আসছিল হিমি হাসপাতালে দেখাতে। তাদের জগদ্দলেও হাসপাতাল আছে, কিন্তু সেখানকার আইন বড় কড়া। কারখানার কুলি কামিন ছাড়া কেউ ওষুধ পাবে না। পরনে ফর্সা ধপধপে নরুন পাড় ধুতি, সরু গলা সেমিজ গায়ে, সাদা উর্নি জড়ানো, ভদ্র বিধবার মতো শান্তভাবেই বসেছিল হেমাঙ্গিনী। তবু আশ্চর্য, পাশের আরোহী অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, এইসব হচ্ছে বেটিকিট প্যাসেঞ্জার, অথচ দেখো গ্যাঁট হয়ে বসে আছে। পার্শ্ববর্তী আরও অস্পষ্ট কি প্রশ্ন করল। পূর্ববর্তী বক্তা অতঃপর শ্রুতিগোচর স্বরে বলল,
ওই পেশা। ও কি আজ এ লাইনে যাওয়া আসা করছে? অনেক কাল করছে, কখনো তো দেখলাম না। সাধন দত্ত হাঁ করে তাকিয়েছিল এদিকে। ওর নিজেরও যে টিকিট নেই সে খেয়াল ছিল না। অবাক হয়ে ভাবছিল, মানুষটা তো আগাগোড়া চাদর মুড়ি, মাথাতেও আর ঘোমটা, এত কাল তাকিয়ে থেকে থেকেও তো আবিষ্কার করতে পারেনি সাধন দত্ত ওর পুরোপুরি মুখটা কেমন। অথচ লোক দুটো কি করে ধরে ফেলেছে ওর আঁচলে টিকিট আছে কিনা। মূর্তিটার ধরন ধারণ দেখে মনে হয় না যে এদের আলোচনা তার কানে গেছে। রক্ষণশীল ভদ্রঘরের বিধবা মহিলার মতোই চুপ করে বসে থাকে জানলার দিকে তাকিয়ে। কিন্তু পার্শ্ববর্তী সহসা নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে সরে এসে বলে, আপনার টিকিট আছে? পার্শ্ববর্তী ওর শার্টের কোণ ধরে উদার স্বরে বলে ওঠে, যেতে দাও না দাদা, তোমারই বাকি আর আমারই বাকি, কোম্পানি কা মাল, দরিয়া মে ডাল। ভদ্রলোক জামার কোণ ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, এটা ঠিক নয়, এ হচ্ছে কাপুরুষতা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। আমরা প্রত্যেকেই এ বিষয়ে উদাসীন বলেই না দেশে এত দুর্নীতি। শুনছেন, টিকিট আছে আপনার? অর্ধ গণ্ঠিতার অবগুণ্ঠন ঈষৎ উন্মুক্ত হলো। মনে হলো কি বলবে, কিন্তু বলল না। ঘোমটাটা আবার টেনে দিয়ে আরও ঘুরে বসল। দুর্নীতি দমনকারী কিন্তু নাছোড়বান্দা। তিনি এবারে প্রায় ধমকের সুরেই বলে ওঠেন, কথা বলতে জানো না, বোবা? বলা বাহুল্য, হেমাঙ্গিনীকে বারবার আপনি বলা তার পক্ষে অসম্ভব, কারণ নিত্যবসরে তার চালচলনের ইতিহাস তিনি শুনে নিয়েছেন। ধমকের সুর শুনেই হেমাঙ্গিনী ঝটকা মেরে ঘুরে বসল। তীব্র সুরে বলে উঠল, তুমি জিজ্ঞাসাবাদ করবার কে বাছা? চাকুরে বাবু তুমি, নাকি চেকার বাবু? আমি কে? বজ্রকণ্ঠে উচ্চারিত হয়। জানতে পারবে আমি কে? চলো না কলকাতায়। সাধন দত্ত যাকে বলে বিস্ফারিত লোচনে এই অভিনয় দেখছিল। তার দেহের প্রত্যেকটা লোমকূপ যেন দৃষ্টিপ্রদীপ হয়ে জ্বলে উঠেছে। এ কি গাড়ির আর পাঁচজনে অবশ্য এই ফাঁকা আওয়াজের নেহাত ফাঁকামিটা সহজেই ধরতে পারল। কিন্তু হেমাঙ্গিনী কেমন ঘাবড়ে গেল, হয়তো শারীরিক অশক্ততার জন্যে, হয়তো বা একেবারে এমন একা আসার অভ্যেস নেই বলেই। ও অসহায়ের মতো একবার গাড়ির আরোহীদের মুখের দিকে চেয়ে দেখল, তারপর সহসা সাধন দত্তর দিকে তাকিয়েই বলে উঠল, দেখছো ঠাকুরপো, লোকটা আমাকে না হলো কীরকম অপমান করছে। ঠাকুরপো! এই আকস্মিক সম্বোধনের কৌতুক রহস্যে গাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি একটা হাসির ঢেউ বয়ে গেল। যারা রীতিমতো ভদ্র তারাও কাঁদতে শুরু করল। সাধন দত্ত কিন্তু নির্বিকার। ও উঠে এলো গম্ভীরভাবেই বলল, দেখছি বই কি সেজ বৌদি, শুধু চুপ করে আছি ভদ্রলোকের ধৃষ্টতার বহরটা শেষ অবধি দেখবার জন্য। নীতিবাগিষ্ঠার দিকে তাচ্ছিল্যের একটা দৃষ্টি নিক্ষেপ করে সাধন দত্ত। এবার ভদ্রলোক একটু আমসি মেরে গেলেন, তবু মচকালেন না। জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকিয়ে তিক্ত ব্যঙ্গের স্বরে বলে উঠলেন, বেশ তো ঠাকুরপো, আপনি না হয় বলুন না সেজ বৌদিকে দয়া করে টিকিটটা দেখাতে। এবার আর চাপা হাসির ঢেউ নয়, রীতিমতো একটা হাস্যরোল, অবাধ উন্মুক্ত অনেক রকমের হাসি। ভদ্র সভ্য পরিচ্ছন্ন ব্যক্তিদের মধ্যে থেকে ভেতরের ইতর উঁকি না মেরে পারে না এরকম কৌতুক আর কি, এই অপরূপ কৌতুকে। সাধন দত্ত বেশি কথা বলে না, তবু এখন বলল। দাঁড়িয়ে উঠে ভদ্রলোকের দিকে সোজা তাকিয়ে বলল, যা প্রশ্ন উনি করেছিলেন সেটাই আমিও করছি। টিকিট চাইবার অধিকার আপনার আছে? আপনি কি রেল কোম্পানির প্রতিনিধি? যেতে দিন দাদা, যেতে দিন বলে অপর এক ভদ্রলোক সাধন দত্তের জামার হাতটা ধরে টেনে বসাতে গিয়ে চমকে ওঠেন। কি দাদা, হাত কই? লম্বা হাত মোটা লং ক্লথের পাঞ্জাবিটা এতক্ষণ যে সত্যকে আড়াল করে রেখেছিল
হিতকামীর হিতচেষ্টার ফলে সে সত্যটা প্রকাশ হয়ে পড়ল। হাত নেই? অস্পষ্ট একটা আর্তনাদের মতো সমস্ত আরোহীর মুখ থেকে একটা উচ্চারিত হলো কথাটা। সাধন দত্ত সোজা দাঁড়িয়ে গম্ভীরভাবে বলে, নেই দাদা, ভগবান মেরেছে। আপনাদের দুখানা আস্ত হাতের সঙ্গে নখ, দাঁত, শিং এতগুলো সম্পত্তি দিয়েছে ভগবান, আর আমার মাত্র দুখানা হাতের থেকেও আবার একখানা কেটে নিয়েছে। এসো সেজে বৌদি, নামো, দরকার হলে রেল অফিসে গিয়েই টিকিট জমা দেব। স্টেশন ছুঁই ছুঁই। মন্দীভূত গতি ট্রেন থেকে নেমে পড়ে সাধন দত্ত। আশ্চর্য, হেমাঙ্গিনীও বিনা প্রতিবাদে নিঃশব্দে নেমে পড়ে পেছন পেছন। অতঃপর গাড়িতে কি ঘটল সে কথা থাক, এদের কথাই হোক। প্রথম কথা হেমাঙ্গিনী কইল, বেদনা আর বিস্ময় মেশা স্বরে বলল, হাত কাটা গেল কিসে? ডাক্তারের ছুরিতে, বলল সাধন দত্ত। আহা, তা তো যেন বুঝলাম, কিন্তু হয়েছিল কি? সাধন দত্ত এক সেকেন্ড থেমে মিটিমিটি হেসে বলল, সে একটা ইতিহাস, পরে হবে সেসব কথা। কিন্তু কথা হচ্ছে এই লাইনে নাকি তুমি প্রায়ই আসো। প্রায় আসার মধ্যে চাল চালানের ইতিহাস আছে। তাই হেমাঙ্গিনী অপরূপ ভঙ্গিতে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, প্রায় আবার কোথায়? কালে ভদ্রে। সাধন দত্ত আবার হাঁ করে তাকায়। এখনো এইভাবে হাসে হেমাঙ্গিনী। হাসতে পারে? মেয়ে মানুষের কি বয়স বাড়ে না? কত বয়স হলো হেমাঙ্গিনীর? 40, 42? পাগল, 42 পার হয়ে এসেছে কন্যা 10 বছর আগে। মনে মনে নিজের বয়সের হিসেবটা একবার করে নিয়ে নিশ্চিত হলো সাধন দত্ত। অথচ এখনো 22 বছরের মতো মুখ টিপে হাসতে পারে হেমাঙ্গিনী। যে হাসির আগুনে সাধন দত্ত চমকে উঠল সাধন হেমাঙ্গিনীর কথার ধাক্কায়। তুমি যে দেখছি একেবারে বুড়ো হয়ে গেছ। বউ যত্ন করে না বুঝি? কই আর। সাধন দত্ত হাসতে চেষ্টা করল মুখ টিপে। তাতে শুধু মুখের পেশিগুলো একটু কুঁচকে উঠল আর মুখের চেহারাটা একটু বিকৃত দেখালো। আচ্ছা, আমি গিয়ে দু কথা শুনিয়ে দিচ্ছি। পুরুষের শরীর কখনো অযত্নে টেকে? ছেলেপুলে কি? কিছু না। হ্যাঁ, ছেলেপুলে হয়নি? না। কপাল, কপাল তো ভালোই, সাধন দত্ত বলল। দূর, 5টা বাচ্চা কাচ্চা না হলে কখনো মন টেকে? এই আমারই দেখো না, শুধু একটা ওই বস্তুর অভাবে জীবনটাই। থমকে গেল হেমাঙ্গিনী। তাড়াতাড়ি কথা ফিরিয়ে বলল, বেলঘরেতেই থাকো বুঝি এখনো? রাম, কলকাতা ছাড়া মানুষ বাঁচে? হেমাঙ্গিনী অবাক হয়ে বলল, তাহলে এখানে নামলে যে? কারে পড়ে তুমি যে কাণ্ডটা বাঁধিয়েছিলে? হেমাঙ্গিনী লজ্জা পেল, কিন্তু চুপ করে থাকলো না। তাড়াতাড়ি বলল, তাড়াতাড়িতেই টিকিট কেনা হয়নি। একাই যা আসা করো? আর একবার তেমনি 22 বছরের হাসি হাসল হেমাঙ্গিনী। হেসে বলল, ধোকলা আর পাচ্ছি কোথায়? আশ্চর্য। সাধন দত্ত নিঃশ্বাস ফেলে বলে, তুমি 12 মাস এই পথে যাওয়া আসা করো, আমিও নিত্য আসি, অথচ একদিনও কি দেখা হতে নেই? হেমাঙ্গিনীও নিঃশ্বাস ফেলল একটা। এতক্ষণে যেন ওর চৈতন্য হলো কার সঙ্গে কথা বলছে। উদাস স্বরে বলল, দেখা হলেই বা কি লাভ হতো? না, লাভ আর কি। কিছুক্ষণ দুজনে চুপচাপ। আবার হেমাঙ্গিনী আগে কথা কর ভার নেয়, এখানে যদি থাকো না তো যাচ্ছ কোথায়? সাধন দত্ত চমকে উঠে বলে, কই যাচ্ছি না তো কোথাও। যাচ্ছ না কোথাও? হেমাঙ্গিনী অবাকের অবাক, তস্য অবাক। যাচ্ছ না তো হাঁটছো যে? কি জানি, এমনি, বলে হেসে ওঠে সাধন দত্ত। অনেক দিন পরে তোমায় দেখে বুঝলে সেজ বউ, মানে খেয়াল নেই কেন হাঁটছি। তা তুমি যাচ্ছিলে কোথায়? কলকাতায়। আবার কোথায়? তাহলে আমিও তো, মানে আমিই বা এখানে তোমাকে নিয়ে কোথায়? বেশ, তাহলে আবার স্টেশনেই ফেরা যাক, কি বলো? গাড়ি অনেক আছে, পেয়ে যাব যা হোক একটা। এবার পুরো পয়সা দিয়ে 2খানা টিকিট কিনল সাধন। জুত করে গাড়িতে উঠে বসলো দুজনে। সন্ধে হয়ে গেছে তখন। এতদিন পরে তুমি আমায় চিনলে কি করে বলো তো সেজ বউ? আশ্চর্য তো। ধরিবাজ হেমাঙ্গিনী গম্ভীর উদাস স্বর আমদানি করল কণ্ঠে।
বলল, প্রাণের চেনা থাকলে পরজন্মেও চেনা যায়, তাই তো কেবল কটা বছর মাত্র। বিপদে মধুসূদনকে খুঁজতে গিয়ে তোমার খোঁজ পেলাম। 30 বছর ধরে একখানা হাতে ভাত রেঁধে খাচ্ছে সাধন দত্ত। উনুনে আগুন দিচ্ছে, বাটনা বাটছে, গুল পাকাচ্ছে, তবু সেই হাতের ভেতর কে এক অদ্ভুত চাঞ্চল্য জাগে হেমাঙ্গিনীর ওই কোলের ওপর পড়ে থাকা হাতখানা চেপে ধরবার জন্য। কষ্টে সে ইচ্ছে সংবরণ করে সে বলল, স্বপ্নে কখনো ভাবিনি যে তোমার সঙ্গে আবার কোনো দিন দেখা হবে। দুঃস্বপ্নে বলো? বলে মুচকি হেসে হেমাঙ্গিনী সেমিজের ভেতর থেকে পান দোক্তার কৌটো বার করল, একটু বাড়িয়ে ধরে বলল, চলে? সাধন দত্ত মাথাটা নাড়ল। না, জানোই তো দোক্তার গন্ধে আমার মাথা ঘুরে। ও বাবা, এখনো সেই খোকাটিই আছো? বউ বুঝি মানুষ করে তুলতে পারিনি? সাধন দত্ত এবার মাথাটা ঝাঁকিয়ে বলে ওঠে, মাথা নেই তার মাথা ব্যথা? বিয়েই করেনি তার বউ? বিয়ে করনি? হেমাঙ্গিনী প্রথমে চমকে উঠল, তারপর সেই অবাক অবাক চোখের কোণে জ্বলে উঠল লোভের আগুন। বিয়ে থা করেনি? তাহলে হয়তো তেমন গুছিয়ে দুটো দুঃখের কথা বলতে পারলে কিছু আদায় করা যাবে। বিয়েই করিনি, তাই এখনো তেমনি ন্যাকা বোকাই রয়ে গেছে। পান্দকটার কৌটোটাকে আবার যথাস্থানে রেখে হেমাঙ্গিনী নড়ে চড়ে বসে বলল, বিয়ে করনি কেন গো ঠাকুরপো? মেয়ে মানুষের ওপর ঘেন্নায়? 22 বছর থেকে 52 বছরের দরজায় এসেছে হেমাঙ্গিনী, আর এই দীর্ঘ পথটা অতিক্রম করতে কত না ঘাটের জলই খেতে হয়েছে তাকে। কত ঘাট ঘুরল, কত সিঁড়ি নামলো, কত চাল চালতে চালতে শেষ অবধি চাল চালানের ব্যবসা ধরল। আবার সেই ব্যবসা ছেড়ে এখন জ্বরে জড়ো জড়ো। তবু কি তার মধ্যে থেকে আজও মল্লিকদের বাড়ির সেজ বউ কথা কয়ে ওঠে, যার কথায় ছিল ছুরির ধার? সাধন দত্ত কথা কইতে জানে না। আগেও ভোঁদা ছিল, আজও তাই। শুধু নিজে ভোঁদা বলেই হয়তো তীক্ষ্ণ ধার ছুরির প্রতি ওর বরাবর লোভ। ঘেন্না আবার কি? কার ওপর ঘেন্না? ও না না, সে আর তোমার দোষ কি? হেঁদুর ঘরের বিধবা, ও ছাড়া আর না না, ওসব কিছু না। বিয়ে করবার সময় পেলাম কবে? তাছাড়া হাত কাটা পাত্তরের হাতে মেয়ে দিতই বা কে? হাত কাটা? হেমাঙ্গিনী চোখ গোল গোল করে বলে উঠল, হাত গেছে কতদিন? সেই ততদিন। আবার মিটিমিটি হাসে সাধন। হেমাঙ্গিনী কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি যেন ভাবতে চাইছে, কিসের যেন হিসেব করছে। সাল, তারিখ, মাস, বছরের হিসেবেই হয়তো। হিসেবের ফাঁকে ফাঁকে ও কি কোন ছবি দেখতে পাচ্ছে? মল্লিকদের সেই বিরাট বাড়িখানার ছবি, সামনে পেছনে দর দালান দেওয়া, চক মেলানো সেই বাড়িখানার চৌকো চকের খাঁজে খাঁজে আরো কত শাখা প্রশাখা, খুদে খুদে কুটরি, কত ছোট ছোট দরজা, কত টুকরো টুকরো ঘেরা বারান্দা। লুকিয়ে প্রেম করবার পক্ষে আদর্শ গড়নের বাড়ি। কে জানে সে বাড়ির আদি পুরুষের আমল থেকে আনাচে কানাচে কত আদি রসাত্মক লীলা ঘটে এসেছে। পূর্বকালে মল্লিকদের ইজারা নেওয়া ঘাটে নাকি আরমানিদের জাহাজ ভিড়ত। সেসব কথা হেমাঙ্গিনীর জানা নয়। হেমাঙ্গিনী শুধু এ যুগের কথাই জানে, যখন মল্লিক বংশের পুরুষরা লক্ষ্মীকে সিন্ধুকে পুড়ে নিশ্চিন্ত গৃহলক্ষ্মীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে শিখেছে। হেমাঙ্গিনী জানে শুধু বাড়ির সেজ বউকে। সেজ বউ ফর্সা ধপধপে মিহে আদ্যির সেমিজ, কালো নরুন পাড়ের শিমলের ধুতি, হাতে দুগাছা করে প্লেন চুড়ি, গলায় সরু গোট হার, এই সাজ। পাখির মতো হালকা শরীর, ছুরির মতো ধারালো কথা। বিয়ের বছর না ঘুরতেই বিধবা। শ্বশুর থাকতে স্বামী গেছে, তাই বিষয়ের ভাগিদার নয়, শুধু গ্রাসাচ্ছাদনের অধিকারেরই। যারা 5 শরিকের 1 শরিক, সেই বড় মেজ ছোট বউরা সকলের দিব্যি ভারিক্কি। সেজ বইয়ের গতিবিধিতে উড়ন্ত মৌমাছির চাঞ্চল্য। নন্দাইরা এলে ননদের ঘরে ঢুকে তার খোপায় বেল ফুলের মালা জড়িয়ে দিয়ে আসে সেজ বউ। ছড়া কাটে, নন্দায়ের গায়ে পানের খিলি ছুঁড়ে মারে। দূর সম্পর্কে দেওরা এলে
তাদের সুবিধা স্বাচ্ছন্দ্যের ভার স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়ে রাঁধুনির সঙ্গে ঝগড়া করে, বড় গিন্নির কৃপণতার প্রতি কটাক্ষ করে, আর বয়সে একটু বড়সড় ভাগ্নে আর ভাসুরপোগুলোকে শুধু তাস খেলার প্রলোভনে ভুলিয়ে একেবারে অনুগত করে রাখে। প্রখরা প্রগল্ভা তরুণী বিধবার মতো বিপজ্জনক বস্তু সংসারে অল্পই আছে। তাই বড় মেজ গিন্নিরা যেন হিস হিসিয়ে বেড়ায়, কিন্তু এটে উঠতে পারে না। ফাঁক দিয়ে গোলে বেরিয়ে পড়ে সেজবউ, বেরিয়ে পড়ে আড্ডা দিয়ে বেড়ায় সমস্ত ঘরে ঘরে। হয়তো রাত দুপুরেই গিয়ে আসন্ন পরীক্ষার্থী পিস্তুত দেওরের ঘরে হানা দেয়। বেপরোয়া তার পড়ার বইগুলো উল্টে পাল্টে দিয়ে বলে, 24 ঘন্টা বই মুখে, এ ভালো ছেলের জ্বালায় কি হবে গো, দুটো কথা কইতে এলাম বুঝলে। ছেলেটা ভয়ে কাঠ হয়ে যেত, আড়ষ্ট হয়ে তাকিয়ে থাকতো খোলা দরজার দিকে। আর সেজবউ দিব্যি খাটের ওপর বসে পা দোলাতে দোলাতে বলতো, অত ভয় কিসের, তোমায় তো আর কোনো খারাপ করে দিচ্ছি না। 24 ঘন্টা বুড়িগুলোর সঙ্গে থেকে থেকে প্রাণ হাঁপিয়ে ওঠে, দুটো আড্ডা না দিয়ে বাঁচা যায়। ভয় নেই, ভয় নেই, গিন্নিরা এখন সব কর্তার ঘরে। নিষ্ঠুর নিষ্ঠুর ছেলেগুলো ব্যাঙের পায়ে দড়ি বেঁধে তার গায়ে ছোঁচ ফুটিয়ে যে আমোদ পায়, সেই আমোদের আস্বাদ বুঝি পেতে চাইতো হেমাঙ্গিনী। কিন্তু বারুদের বাক্সে আগুনের ছিটে মারলে কি সে বারুদ শুধুই ফুলকি কেটে থেমে থাকে? এক সময় সব ডাই জ্বলে উঠে আধারটা ফাটিয়ে বেরিয়ে আসে না সে আগুন? মুখচোরা মাথা নিচু পরানো গৃহীত জীবটাও হঠাৎ একদিন ফেটে পড়ল, ফনা তুলে উঠল। বই খাতা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে ফস করে পলতে ঘুরিয়ে নিভিয়ে দিল টেবিল ল্যাম্পটা, খপ করে চেপে ধরল টেবিলের ওপর রাখা ফর্সা পাতলা হাতখানা। চাপা নিষ্ঠুর গলায় বলে উঠল, কে কাকে খারাপ করতে পারে জানো কিছু? অপ্রত্যাশিত এই আক্রমণে আচমকা কি একটা চিৎকার করে উঠেছিল মল্লিকদের বিধবা সেজবউ? হয়তো করেছিল, নইলে সঙ্গে সঙ্গে ভিড় জমে উঠেছিল কি করে? বিরাট বাড়ির নিচের তলার এক টুকরো অবহেলিত খুপড়িতে লুকিয়ে থাকা ছোট্ট সেই কুঠুরিটার সামনে পাখির পালকের মতো হালকা দেহখানা ছাড়িয়ে নিয়ে ঘর থেকে পিছলে বেরিয়ে পড়তে পেরেছিল সেজবউ। কিন্তু ছেলেটা পালাতে পারেনি। পালালে চলবে না, মরি তো একসঙ্গেই মরব বলে গোয়ার্তমি করে কপাটে খিল লাগাতে গিয়ে নিজের হাতটাকেই শুধু পিষে মেরেছিল দুটো কপাটের মাঝখানে। পিষে তো যাবেই, বেরিয়ে পড়েই বাইরের থেকে কপাট টেনে শেকল তুলে দিয়েছিল কিনা বুদ্ধিমতী সেজবউ। না দিলে সেই ভিড়ের সামনে হাঁপিয়ে হাঁপিয়ে কেঁদে কেঁদে বলতো কি করে, ওর মনে যে এত কাণ্ড আমি জানবো কি করে? তখন আমায় বলল, শুতে যাবার আগে দুটো লবঙ্গ দিয়ে যেহেতু সেজবউ, লবঙ্গ খেলে চোখের ঘুম ছাড়ে। আমি সরল মনে তাই দিতে গেছি। কি করে জানবো যে লক্ষ্মী ছাড়া আমাকে একলা পেয়ে কেঁদে ভেঙে পড়ে? বাকি কথাটা শেষ করতে পারেনি সেজবউ। কিন্তু এত চেষ্টা তো সেদিন সেজবউয়ের সরলতাকে বিশ্বাস করেনি কেউ। বিশ্বাস করেনি যে আগুন জ্বলে পুড়ে মরবার দুঃসাহস তার ছিল না। শুধু এক আধটা দেশলাই কাঠি জেলে জেলে গভীর অন্ধকারের দুঃসাহসটাকে সহনীয় করবার বোকামি ছিল। না, অত অদ্ভুত কথা বিশ্বাস করে না কেউ। সংসার বুদ্ধি সম্পন্ন লোকেরা সেই রাত্রেই গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল হতভাগা ছেলেটাকে। আর রাত পোয়াতেই ভোরের গাড়িতে সেজবউকে চালান করে এসেছিল নবদ্বীপে। সেই নবদ্বীপের ঘাট থেকে কত ঘাটেই ঘোরাঘুরি। সামনের পথের হিসেব আছে, পেছনের ইতিহাস অজানা। কে জানে কি হয়েছিল সেই পায়ে দড়ি বাঁধা ব্যাংটার? এবারে প্রথম বক্তা সাধন দত্তই। কি চুপ মেরে গেলে যে? হেমাঙ্গিনী একটা নিঃশ্বাস ফেলে বলল, না চুপ নয়, নিজের পাপের হিসেব করছি। সাধন দত্ত জোর দিয়ে হেসে ওঠা, খেয়ে দেওয়ার কাজ নেই, পাপের হিসেব করছে? আরে বাপু, দোষ আমারও ছিল, সঙ্গে সঙ্গে চিকিৎসা পত্র করলাম না, কিচ্ছু না, পড়ে পড়ে পচলো, পচে পচে গ্যাংরিন হলো, বাদ দিতে হলো শেষটায়। দোষটা কার? তোমার জীবনটাই আমি নষ্ট করলাম। কথা কইল চালচোর হিমি নয়, কইল মল্লিক বাড়ির সেজবউ। যে মেয়ে
প্রগল্ভা বাচাল হিতাহিত জ্ঞানশূন্য হলেও একটা মানুষ ছিল, কিন্তু এই দীর্ঘকাল পুঁটি হরিদাসী কালুর মায়েদের সঙ্গে কথা কয়ে কয়ে তার সেই মানুষ জীবনের ভাষা কি আজ আর মনে আছে হেমাঙ্গিনীর? সাধন দত্ত চকিত হয়ে উঠল। কি মুশকিল, জীবনটা কি মাছ দুধ যে এক কথাতেই নষ্ট হয়ে যাবে? দিব্যেই তো কাটিয়ে এলাম, রাঁধি বাড়ি খাই দাই, তোফা থাকি। যাচ্ছই তো, দেখতে পাবে আমার সংসার। যাচ্ছি মানে? হেমাঙ্গিনী বলে ওঠে। আমি কোথায় যাব? কেন, আমার বাড়িতে? পাগল নাকি? পাগল মানে? সেখানে কে তোমাকে মারতে আসবে? মারতে আসার কথা নয়, যাব কোন মুখে? আমি যাচ্ছি মারোয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টায়। হাসপাতালে? সাধন দত্ত চমকে উঠল। কেন হাসপাতালে? কেন? কেন আর? রোগ ধরেছে, মরলে আপদ চোখে, কিন্তু মরছি কই? নিত্যি জ্বর, নিত্যি জ্বর। সাধন দত্ত ঈশ্বর গাঢ় স্বরে বলল, ও তাই? তাই চেহারাটা এমন খারাপ হয়ে গেছে? আমি ভাবছিলাম দুঃখের ধান্দায়। সেটাও মিথ্যে নয়, জীবনের ওপর দিয়ে কত ঝড়ই বয়ে গেল। তোমাকেও মারলাম, নিজেকেও বাঁচাতে পারলাম না। এখন সত্যি মরতে পারলেই আমি জড়িয়ে যাই। মরতে তোমায় দিচ্ছে কে? সাধন দত্ত হঠাৎ উৎফুল্ল স্বরে বলে ওঠে, হাসপাতালেই বা যেতে দিচ্ছে কে? দেখো না, এই একখানা হাতের সেবাতেই তোমায় আমি ভালো করে তুলতে পারি কিনা। আর কথা বাড়ায় না সাধন দত্ত, তোড়জোড় করে নেমে পড়ে। স্টেশন থেকে বাড়ি যেতে বাসে উঠল না, একখানা ট্যাক্সিই করে বসল। হেমাঙ্গিনী কেমন চুপচাপ। যে হেমাঙ্গিনী খানিক আগেও ভেবেছে জুত করে দুটো দুঃখের কাহিনী শোনাতে পারলে হাবাগোবা লোকটার কাছ থেকে কিছু হাতাতে পারা যাবে, সেই হেমাঙ্গিনী যেন কোথায় হারিয়ে যায়। চাবি খুলে ঘরের আলো জ্বালল সাধন দত্ত। এই দেখো, বউ নেই বলে ঘরের কিছু অগোছালো দেখছো নাকি সেজে বউ? নাও এখন মুখ হাত ধুয়ে নাও, শরীর তো ভালো নয়। রাত্রিরে খাও কি? ছাই খাই। হঠাৎ ঝংকার দিয়ে উঠল হেমাঙ্গিনী। অনেক কুটুম্বিতা হয়েছে, থাক, এবার যেতে দাও দেখি। সাধন দত্ত থতমত খেয়ে যায়। কোথায় যাবে এখন এই রাত্রিরে? চুলোয়, ঝাঁঝিয়ে ওঠে হেমাঙ্গিনী। তোমার পিত্তিসে বেরিয়েছিলাম নাকি? পৌর সাধন দত্তের পেশুবহুল মুখে ফুটে ওঠে এক বিচিত্র হাসি। তুমি আমার পিত্তিসে বেরোনি জানি, কিন্তু আমি তো তোমার পিত্তিসেই বেরিয়েছিলাম সেজে বউ। তার মানে? হেমাঙ্গিনীর ভুরু কোঁচকে ওঠে। তুমি জানতে আমি আসবো? মাথা নাড়ল সাধন দত্ত। জানতাম না, ভাবতাম যদি দৈবাত কোনোদিন দেখা পেয়ে যাই, সেই পিত্তিসে প্রায়। হেমাঙ্গিনী গম্ভীর মুখে বলে, দেখা পাওয়ার জন্য এত আকিঞ্চন কেন? প্রতিশোধ নেবার বাসনায়? আরে হ্যাঁ, খুশিতে ঝলমলিয়ে ওঠে সাধন দত্তর ওই ভোঁতা চোখ দুটো। সেই জন্যই তো আজ হাতে পেয়ে গেছি, আর ছাড়ি? হাতে পেয়ে? জোচ্চোর ফাঁকিবাজ। অর্থলোলুপ হিমির মুখেও এবার আরো বিচিত্র অপরূপ এক হাসি ফুটে ওঠে। তবু যদি পুরো দুখানা হাত থাকত। করে হেসে উঠল সাধন দত্ত। স্বভাব ছাড়া, অভ্যাস ছাড়া জোর হাসি। নেই সে তো আমার পক্ষে ভালো গো। এখন আর চেঁচিয়ে লোক জড়ো করে নালিশ করতে পারবে না। একলা পেয়ে লক্ষ্মী ছাড়াটা আমায় জড়িয়ে ধরে। এই সুন্দর গল্পটা আশাপূর্ণা দেবীর যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।